সংসদ নির্বাচনের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে কমিশন। গাজীপুরে ৫টি থেকে বাড়িয়ে ৬টি এবং বাগেরহাটে ৪টি থেকে কমিয়ে ৩টি আসন করা হয়েছে। ঢাকার ৮টি সহ ৪৬টি আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র সচিব আক্তার আহমেদের স্বাক্ষর করা গেজেট প্রকাশ করা হয়। গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ৩৯টি আসনের সীমানায় কম বেশি পরিবর্তন আনা হয়েছিল। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি আপত্তির উপর শুনানি শেষ করে কমিশন। পরে ইসি সচিব জানান, সর্বমোট ১,৮৯৩টি আপত্তি এবং সুপারিশ আবেদন পেয়েছেন তারা। এদিকে প্রাথমিকভাবে ১২২টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনার পরও হল ছাড়েনি মাস্টার্স শেষ হওয়া অনেক শিক্ষার্থী। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলেও এর প্রয়োগ নেই বলে অভিযোগ জাকসু নির্বাচনের প্রার্থীদের। এমন বাস্তবতায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কায় তারা। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে তারা। জাকসু নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সন্দিহান তারা। এর কারণ হিসেবে প্রার্থীরা বলছেন, প্রশাসনের নির্দেশনা মানছেন না অনেকে। মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীরা এখনও হলেই অবস্থান করছেন। বহিরাগতরাও অবাধেই ঢুকছেন ক্যাম্পাসে। প্রশাসন আসলে বিভিন্ন ধরনের নির্দেশনা অনেক কিছুই জারি করেছে, কিন্তু ওভাবে আসলে কোনো কিছুই কার্যকর করতে পারে না। কিংবা বাইরেরও যে মানুষজন, তারাও খুব অবাধে ক্যাম্পাসে চলাচল করতেছে। তো আমাদের এই আশঙ্কাটা আসলেই আছে। হলে তারা বলছে যে নির্বাচনের কয়েক 10 দিন আগে অন্তত হল থেকে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে বের করবে। সেখানে প্রশাসন শতভাগ ব্যর্থ হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি যে আপনারা নিরপেক্ষ অবাধ স্বচ্ছ নির্বাচনের জন্য সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে একসাথে কাজ করেন। নির্দিষ্ট কোনো দলকে যদি আসলে আপনারা সুযোগ দিতে চান, সেই সময় এখন আর নাই। জাকসু নির্বাচন কমিশন বলছে, এসব বিষয়ে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও নিয়মের ব্যত্যয় হয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে প্রশাসন কিন্তু প্রশাসনিকভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও হয়তো কোনো কোনো ক্ষেত্রে যদি কোথাও ত্রুটি থেকে থাকে, কোথাও কম থেকে থাকে, আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কমিশন হিসাবে যে প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 189 জন। ভোট হবে আগামী 11 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বেশিরভাগ প্রার্থী, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ প্রার্থীদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব অপপ্রচার ভোটের পরিবেশকে নষ্ট করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সাইবার বুলিংয়ের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী অভিযোগ করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন প্রার্থীরা, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। তাদের যারা প্রার্থী আছে, আমরা আমাদের নিরাপত্তা দেওয়াটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। এখন বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন, সেই নিরাপত্তাটুকু আমাদের দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পুরো অনলাইন সাইবার বুলিং হচ্ছে, ম্যাসিভ আকারে হচ্ছে। যে বৈষম্য বিরোধী ছাত্র সংসদের জিএস প্রার্থীর অভিযোগ, তাদের প্যানেলের ভিপি প্রার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বুলিংয়ের শিকার হচ্ছেন। এইসব নেতিবাচক কাজের সাথে জড়িত হচ্ছেন, তাদেরকে আহ্বান করবো আপনারা এইসব থেকে সরে আসেন। আমরা একটা সহাবস্থানের রাজনীতি যেমন ফিল্ডে আছে, অনলাইনে যাতে সেটা আমরা রাখি। ছাত্র শিবিরও সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করে বলছে, তাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার হচ্ছে। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা উদ্বিগ্ন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অপেশাদারিত্ব আচরণ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সাইবার বুলিং যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার বিষয়, তবে তিনি চাইলে ট্রাভেল পাস দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি তার জানা নেই, তবে তার ফেরার সময় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চাইলে সহযোগিতা করবে সরকার। সরকার নিজ থেকে উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সেটির প্রয়োজন নেই। এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর অবস্থান বিষয়ে আগাম মন্তব্য করা হলে সেগুলো অনুমান নির্ভর হয় বলে মনে করেন তৌহিদ হোসেন। কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলো। বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরই মধ্যে তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখাকে অবহিত করা হয়েছে। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ২ আগস্ট একটি সামরিক উড়োজাহাজে ৩৯ জনকে দেশে পাঠানো হয়, তাদের মধ্যে এক নারীও ছিলেন। এর আগে বিভিন্ন সময় ১৫৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার ৩০ জনকে ফেরত দিলে এই সংখ্যা দাঁড়ায় ১৮৭ জনে। মানবতা বিরোধী অপরাধ মামলার আসামিরা নির্বাচন বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, টেলিযোগাযোগ বিষয়ক নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে টেলিযোগাযোগ বিষয়ক কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, বিটিআরসির টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতিমালা ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩য় সংশোধনী অধ্যাদেশের নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। আফসানা ফ্রুজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসররা এখনও সরব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ তার। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়ায় স্কুল ছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্য তারেক রহমানের দেয়া অনুদান হস্তান্তর শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, জনগণের শক্তির উপর বড় কোনো শক্তি নেই, যে শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা। সবশেষে জনগণের শক্তি ও ছাত্র জনতার আন্দোলনের কাছে পরাজিত হতে হয়েছে তাকে। এখন নতুন করে কোনো ষড়যন্ত্র হলে তাও পরাজিত হবে জানিয়ে দ্রুত দেশে গণতন্ত্র ফিরবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করেন রুহুল কবির রিজভী। প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূরপ্রসারী পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা তারা ভাবছে। যে জনগণের শক্তিকে অবজ্ঞা করেছে শেখ হাসিনা, তাকে কোনো ক্রমেই সে পাত্তা দেয়নি। আলটিমেটলি তাকে জনগণের শক্তির কাছেই, ছাত্র জনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছে।
ডেঙ্গুর পাশাপাশি বেড়ে চলেছে চিকুনগুনিয়া সংক্রমণ। জ্বরে আক্রান্ত হয়ে পরীক্ষা করতে যাওয়া শতকরা ৬৫ জনের শরীরে ধরা পড়েছে এই রোগ। রাজধানীর সরকারি দুই প্রতিষ্ঠান IADCR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের হিসেবে মিলেছে এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে রোগ শনাক্ত না হওয়ায় প্রকৃত সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অজানা থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ও রেফারেল সেন্টারে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে প্রতিদিন পরীক্ষা করতে যান ৫০০ থেকে ৬০০ রোগী। গায়ে ব্যথাসহ ভাইরাস জ্বর নিয়ে যারা এই ল্যাবরেটরি সেন্টারে পরীক্ষা করতে গেছেন তারা জানতে চান ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি অন্য কোনো ভাইরাসে আক্রান্ত। গেল জুলাই ও আগস্টে RT-PCR পরীক্ষায় দেখা গেছে এ ধরনের রোগীদের ৬৫% চিকুনগুনিয়ায় আক্রান্ত। আমরা এই বছরে এখন পর্যন্ত টোটাল ৫,৫০০ মতো ডেঙ্গু টেস্ট করেছি আর চিকুনগুনিয়া টেস্ট করেছি ২,০০০ মতো। এটা হচ্ছে আমি শুধুমাত্র র্যাপিড টেস্ট বা ICTর কথা বলছি। এর মধ্যে ডেঙ্গু এবছর কম, কিন্তু চিকুনগুনিয়ার রেট বেশি। ট্রাইপ্লেক্স PCR করি, যেটাতে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা একই সাথে ডায়াগনোসিস করা যায়। তো এটা আমরা করেছি 2 মাসে 120টা। এর মধ্যে আমরা 65% চিকুনগুনিয়া পজিটিভ পেয়েছি। এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে জুলাই মাসে ১৬৬ পরীক্ষায় চিকুনগুনিয়া ধরা পড়েছে ৯৭ জনের, আর আগস্টে ১৯৬ পরীক্ষায় শনাক্ত হয় ১৩১। বিশেষজ্ঞরা বলছেন চিকুনগুনিয়ায় মৃত্যুর হার কম, তবে শিশু, বৃদ্ধ ও দীর্ঘমেয়াদে অন্য রোগে আক্রান্তদের জন্য ঝুঁকির কারণ হতে পারে এটি। ডেঙ্গু টেস্ট করে হয়তো অনেক সময় পেশেন্টরা বা চিন্তা করতে ডেঙ্গু হয় না, ঠিক আছে আমি রেস্ট নিই, এটা হয়তো চিকুনগুনিয়াটা এভাবে একটু চাপা পড়ে যাচ্ছে। যখন চিকুনগুনিয়া বেশি সাইন সিমটম, বিশেষ করে জয়েন্ট পেইন নিয়ে আসতেছে, তখন অনেকে টেস্ট করতেছে। চিকুনগুনিয়াতে যে ঝুঁকি নেই এই কথা আসলে নিঃসংশয় বলা যায় না। কিছু ঝুঁকি তো অবশ্যই থাকে, কিন্তু তা সত্ত্বেও চিকুনগুনিয়ার ঝুঁকি ডেঙ্গু জ্বরের যে ঝুঁকির চেয়ে অনেকাংশেই কম। চিকুনগুনিয়াতে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে কি আপনার শরীরে গিটে গিটে ব্যথাটা বেশি হয়। চিকুনগুনিয়ার উপসর্গ অনেকটাই ডেঙ্গুর মতো এবং দুই রোগের জন্যই দায়ী এডিস মশা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরি ঠেকাতে কংক্রিট আর ফাইবারের তৈরি ডাস্টবিন প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মধ্যে সায়দাবাদ টার্মিনালে স্থাপনও করেছে একটি। এর নকশায় আছে পরিবেশ রক্ষার বার্তাও, যা ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। কর্মকর্তারা বলছেন এগুলো 50 বছরের বেশি সময় টিকবে। ২০১৬ সালে ঢাকার 2 সিটিতে ১১,০০০ ডাস্টবিন বসানো হয়েছিল। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি লোহার সেসব ডাস্টবিন 2 বছরের মধ্যেই চুরি হয়ে যায়। তবে চুরি বন্ধে এবার বিকল্প উদ্যোগ দক্ষিণ সিটির। বসাতে যাচ্ছে পরিবেশ বান্ধব ডাস্টবিন। সায়দাবাদে এরই মধ্যে একটি বসানো হয়েছে। এর মূল কাঠামো কংক্রিটের তৈরি, বর্জ্য জমা হওয়ার বাক্সটি ফাইবারের। গাছ রক্ষার বার্তাও দেওয়া হয়েছে ডাস্টবিনটিতে। এখানে পরিবেশ সুন্দর থাকবে, কোনো ময়লা আবর্জনা থাকবে না। আমি আশা করি সিটি কর্পোরেশন আরও কিছু যদি আশেপাশে সব জায়গায় দিয়ে দেয় আমাদের জন্য ভালো হবে এবং যাত্রীদের জন্য ভালো হবে, কারণ এখানে যেই নোংরা টোংরা এগুলো থেকে আমাদের পরিবেশ ভালো থাকবে। যাত্রী ময়লাগুলো আশেপাশে পালার কারণে ময়লা পানি জমে অনেক নষ্ট হয়ে যায়। এই কারণে এই জিনিসটা দিচ্ছেন অনেক ভালো হয়েছে। এটার ভিতরে ময়লা পানি সব কিছু পালাইতে পারবে এখন। সিটি কর্পোরেশন বলছে এক একটি ডাস্টবিনের ওজন 300 কেজির বেশি, যা চুরি হওয়া ঠেকাবে। এটি টিকবে 50 বছরের বেশি সময়। এটা পেঙ্গুইন আকৃতি, এটা আকৃষ্ট করবে, মানুষ দেখতে যাবে জিনিসটা কি, এবং যখন দেখবে যে এটা তো ময়লা ফেলা যায়, তখন একটু যে ঠিকই যে আসলে তো আমি একটা ব্যবস্থা করে দিয়েছি যেন ময়লা ফেলতে পারে। সো এটা একটা। আর প্লাস আপনি যদি সাইডে দেখেন, এখানে কিন্তু এটা গাছের গুঁড়ি দিয়ে, এটা গাছের গুঁড়িও হলো, গাছের গুঁড়ি দিয়ে কিন্তু একটা প্যাটার্ন করা হয়েছে, যেখানে আমরা এটা কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে যে আমরা যেন গাছ না কাটি, এবং যদি গাছ কাটাও হয় এটা পরিবর্তে যেন আমরা যেন ওখানে আবার গাছ রিপ্লেস করে নতুন গাছ লাগাই। সায়দাবাদ টার্মিনাল এলাকায় এমন ডাস্টবিন বসবে আরও অন্তত 30টি। পর্যায়ক্রমে বিভিন্ন পার্ক, খেলার মাঠ এবং জনবহুল এলাকায়ও বসানোর পরিকল্পনা ডিএসসিসির। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারগুলোয় সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে কিছুটা কমেছে ডিমের দাম। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি হাসান, আপনি তো কারওয়ান বাজারে আছেন, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন?
জি, আসলে বাড়তে থাকা সবজির দামে হয়তো কিছুটা লাগাম যদি বলা যায় যে এসেছে, তাহলে বলবো যে কিছুটা লাগাম আসলে এসেছে। অর্থাৎ যে সবজি আসলে 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হতো, সেই সবজি আজকে কারণ বাজারে আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বিশেষ করে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে, অর্থাৎ ঢেঁড়স, বরবটি, লাউ, সিম, ঢেঁড়স, বরবটি, লাউ, এগুলো আসলে আমরা দেখেছি যে 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ বেশিরভাগ সবজি আসলে আজকে কারণ বাজারে আমরা যেটা দেখেছি 60 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে এখনো আমরা বলতে পারি যে বাড়তি দাম আসলে মরিচ এবং বেগুনের, অর্থাৎ বেগুন এখনো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে এবং মরিচেরও দাম আসলে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম যদি আমি বলি, পেঁয়াজ আসলে গত সপ্তাহে যেটি বাড়তি দাম ছিল, অর্থাৎ 80 টাকা কেজি বিক্রি হচ্ছিল, এই সপ্তাহে আসলে পেঁয়াজের দাম ঠিক একই রয়েছে, 80 টাকা। যদিও ট্যারিফ কমিশন তারা কিছু সুপারিশ করেছে যেন পেঁয়াজের আমদানির উপর শুল্ক কমিয়ে আসলে পেঁয়াজের দামটা সহনীয় রাখা যায়, এবং এছাড়া বাজার মনিটরিংয়ের কথা তারা বলছেন। তবে এখানে বেশ কিছু বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি এবং ক্রেতারাও বলছেন যে বাজার মনিটরিং একেবারে নাই বললেই চলে আসলে। এছাড়া ডিমের দাম যেটি বাড়তি ছিল, অর্থাৎ 50 টাকার উপরে যে দাম ডিম ছিল, সেটি আসলে আজকে 140 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ডজন। এবং ট্যারিফ কমিশন আসলে ডিমের দামের ক্ষেত্রেও আমরা যেটা দেখেছি, গতকাল তারা এটি সুপারিশ করেছে, যদি 50 টাকার উপরে ডিম হয়ে যায় তাহলে আমদানির অনুমতির পাশাপাশি এটি আসলে শুল্ক কমিয়ে দেওয়ার তারা কথা বলেছেন, যাতে এটি আসলে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। এছাড়া চালের দামের কথা যদি আমি বলি, চালের দামও আসলে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে, অর্থাৎ 1 কেজিতে 1 টাকার মতো কমেছে সব ধরনের চালে। আসলে যেহেতু ভারত থেকে আমদানির কিছু খুব সামান্য চালই আমদানি হয়েছে এবং আমদানির খবরে কিছুটা আসলে চালের দাম কমেছে। এছাড়া গত সপ্তাহে যে ডাল, অর্থাৎ মসুরের ডাল এবং হলো আটার দাম যে বেশি ছিল, সেটি আসলে এই সপ্তাহেও আমরা দেখেছি যে ডাল এবং আটা আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি ডাল আমরা দেখেছি যে 150 টাকায় বিক্রি হচ্ছে এবং আটা যেটি সেটি হলো 110 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে আসলে 110 টাকায় বিক্রি হচ্ছে। সুতরাং আমরা বাজারে দেখছি যে মোটামুটি কাঁচা বাজারের দাম কম থাকলেও আমরা দেখেছি যে চালের দাম এবং কাঁচা বাজার দাম কম থাকলেও ডাল এবং আটার দামটি বেড়েছে। এছাড়া মুরগির দামের কথা যদি আমি, ব্রয়লার মুরগির দামটি আসলে গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে, তবে আগের মতোই 300 টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগির দাম। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। 4 দিনের অভিযানে কক্সবাজারের বাকখালী নদী তীরের 3 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখল মুক্ত হয়েছে 64 একর জমি। স্থানীয় প্রশাসনের সহায়তায় RIWT কর্তৃপক্ষ এই উচ্ছেদ পরিচালনা করছে। বাকখালী নদী পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে। কক্সবাজারের বাকখালী নদীর পাশে 5-6 বছর আগে থেকে গড়ে তোলা হয় এসব স্থাপনা। 2023 সালেও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, কিন্তু আবারও দখল হওয়ায় শুরু হয়েছে অভিযান। দখলকারীরাও অনেক শক্তিশালী, কিন্তু শক্তিশালী হলেও আপনার রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না। চতুর্থ দিনে এসে আপনারা দেখেছেন এখন পর্যন্ত 2 শতাধিক ছোট বড় এবং বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তীরসহ নদী দখলের বিষয় নতুন নয়। সময়মতো দখলদারের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন পরিবেশ কর্মীরা। যখনই এখানে স্থাপনা তৈরি হয় তখনই আমরা জেলা প্রশাসন সহ পরিষদ থেকে বিষয়টি অবহিত করি, কিন্তু তখন তারা কোনো ভূমিকা রাখেনি, বরঞ্চ তারা যা দখল করেছে তাদের পক্ষে গিয়ে বিভিন্ন কাগজপত্র তৈরি করছে, দলিল তৈরি করেছে। কারণ বাধা না দেওয়ার কারণে দিন দিন এখানে সংখ্যা বেড়ে গেছে। নদীর জায়গা নির্ধারণ করার পর উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নদীর জায়গা কতটুকু পড়ছে সেটা একটা সীমানা নির্ধারণ দেন, এতটুক নদীর জায়গা। এখানে যদি আমাদের বসত বিড়া জায়গা জমি পড়ে আমরা সইছে আমরা বসত বিড়া ছেড়ে দেবো। গ্যাজেট আছে, গ্যাজেটটা দেখাক, ইমিগ্রেশনটা দেখাক, এরপরে এটা যে নদীর জায়গা অবৈধ এটা দাবি করুক। আমরাও সেটা চাচ্ছি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাক। এদিকে বুধবার উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলার ঘটনায় 650 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যন্ত আটক করা হয়েছে 4 জনকে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত 38 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের 135টি স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। খানাখন্দের পাশাপাশি অপ্রশস্ত সড়কের কারণে 1 ঘন্টার পথ যেতে সময় লাগে 2.5 ঘন্টা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে সড়কটি নতুন করে নির্মাণে ভূমি অধিগ্রহণ ও দরপত্র আহ্বান করা হয়েছে।
নবীনগরের কোনাঘাট থেকে বাঞ্ছারামপুরের করইকান্দি ফেরিঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের চিত্র এটি। সেখান থেকে ফেরি পার হয়ে নারায়ণগঞ্জ হয়ে যাওয়া যায় ঢাকায়। তবে অবকাঠামো দুর্বলতার কারণে দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। ৩৮ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কে রয়েছে ১৩৫টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক। ভাঙা রাস্তা, খানাখন্দের জন্য প্রায় ঘটছে দুর্ঘটনা। অবস্থা বেশি ভালো না, ভাঙ্গা ভুঙ্গা, অনেক অবস্থা খুব খারাপ, অনেক আঁকাবাঁকা রাস্তা, প্রায় ১৪২টা মোড়ের মতো আছে, অনেক যাতায়াত করে লোক, তো আমাদের মোড়ের জন্য অনেক কষ্ট হয় চলাফেরা। নিয়ম অনুযায়ী আঞ্চলিক মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও এই সড়কের প্রস্থ মাত্র ১২ ফুট। ফলে দুর্ঘটনা ছাড়াও ১ ঘন্টার পথ যেতে সময় লাগছে ২ থেকে আড়াই ঘন্টা। এই মোড়ের কারণে আপনার 2 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। যদি রাস্তাটা যদি আপনি ভালো হয় তাহলে লাগবে শুধু আপনাদের 40 মিনিট। দিদিতে পুরোটা ভাঙ্গা পড়ে যাইতেছে, ঠিক আছে। তারপরে আবার ওই ভাঙ্গা যাওয়ার মূল দিকটা হয়, এটা মনে হয় 2টা গাড়ি চলাচল করতে কষ্ট। ঢাকার সাথে বিকল্প সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একনেকে অনুমোদন পেয়েছে ১,১৩৫ কোটি টাকার প্রকল্প। চলছে ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া। ঠিকাদার নিয়োগের পাশাপাশি আমাদের অধিগ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে পারলে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারব। সেক্ষেত্রে বর্তমান যে সড়কের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার আছে, সেটি আসলে পুনর্নির্মাণের পরে, বাঁক সরলীকরণের পরে এটি ৩২ কিলোমিটারে চলে আসবে। প্রতিদিন সড়কে চলাচল করে ২,০০০-এর উপরে যানবাহন। এই মহাসড়ক দিয়ে নরসিংদী, সিলেট সহ বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ রহিম, এই ১৩৫ কিলোমিটার ঝুঁকিপূর্ণ ১৩৫টি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত? আপনি জানেন যে এই ব্যাপারে একনেকে একটি প্রকল্প পাস হয়েছে, যেটি ১৩৫ কোটি টাকার একটি প্রকল্প পাস হয়েছে। সেই আলোকে এখানে সড়কটির নির্মাণ কাজের জন্য যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ভূমি অধিগ্রহণ কাজ শুরু হয়েছে, কিন্তু এগুলি আসলে দাপ্তরিক ভাবেই এখনো আছে। বাস্তবিক অর্থে সড়কের কোনো কাজ শুরু হয়নি। যেটি সড়কের যে কাজের যে অগ্রগতি, সেটি হচ্ছে যে সরকারি ভাবে যেটি বলা হচ্ছে যে 3% কাজের অগ্রগতি এখানে হয়েছে। আপনি জানেন যে এই সড়কটি কিন্তু আমরা আঞ্চলিক মহাসড়ক বলছি, কিন্তু এই সড়কটি হচ্ছে যে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের একটি বিকল্প সড়ক হিসেবে এটি গুরুত্ব বহন করছে। ঢাকার সঙ্গে চট্টগ্রামের এই সড়কটি যদি নির্মিত হয়, ঢাকার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ কমে আসবে, ২৮ কিলোমিটার যোগাযোগ কমে আসবে বলে জানিয়েছেন এখানের সড়ক বিভাগের কর্মকর্তারা। এবং সিলেটের সঙ্গেও ২২ কিলোমিটার সড়ক যোগাযোগ কমে আসবে এবং আশপাশের জেলার সড়ক যোগাযোগ এই মহাসড়কটি নির্মিত হলে, আঞ্চলিক মহাসড়কটি নির্মিত হলে সড়ক যোগাযোগের উন্নতি ঘটবে। তবে এখন পর্যন্ত যে সড়কটির যে অবস্থা এবং কাজের যে অগ্রগতি, সেটি আসলে আমরা বলবো যে হতাশাজনক। ১ বছর আগে এই কাজের অনুমোদন হয়েছে, কিন্তু দরপত্র প্রক্রিয়া ছাড়া এবং অধিগ্রহণের এই যে কাগজ দাপ্তরিক কাজকর্ম ছাড়া সড়কটির আসলে বাস্তবিক অর্থে কোনো রকম কাজ দৃশ্যমান নয়। এবং এই সড়ক দিয়ে কিন্তু প্রতিদিন বাঞ্ছারামপুর এবং নবীনগর উপজেলার প্রায় ১৫,০০০ লোক চলাফেরা করেন এবং ২,০০০-এরও বেশি স্থানীয় যানবাহন যেগুলি আছে সেগুলি চলাচল করে। ফলে এইটি একটি খুবই ব্যস্ত সড়ক, কিন্তু সেই তুলনায় এই সড়কটিতে যে ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, সড়কের স্থানে স্থানে আমি বলবো যে ধরেন খুবই ঝুঁকিপূর্ণ বাঁক এবং ভাঙ্গা খানাখন্দ রয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সড়কটি খুবই অপ্রশস্ত। আমরা যেটি বলছি যে ১২ ফুট প্রশস্ত এই সড়কটি, কিন্তু বাস্তবিক অর্থে আসলে কোথাও এই সড়কটি ১২ ফুট প্রশস্ত আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ দুটি গাড়ি পাশাপাশি চলতে গেলেও থেমে যেতে হয়, যে কোনো কারণে গাড়িটি উল্টে পাশে খাদে পড়ে যায় কিনা। তো এইটি
আমরা যে এলাকার লোকজন আশা করছে যে সড়কটির আসলে বাস্তবিকভাবে এই গুরুত্ব অনুধাবন করে কর্তৃপক্ষ সড়কটির কাজ দ্রুত শুরু করবেন, অধিগ্রহণ কাজ দ্রুত হবে এবং ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাভেদ রহিম। এবার যশোরাঞ্চলে ড্রাগন ফলের ব্যবসায় ধস নেমেছে। উৎপাদন খরচ না ওঠায় মাথায় হাত কৃষকদের। কেজি প্রতি 40 টাকা করে পাচ্ছেন তারা। আবার ফলের আকারও হয়ে যাচ্ছে ছোট। সংশ্লিষ্টরা বলছেন অতিবৃষ্টি কৃষকদের দুর্দশার মূল কারণ। কোটচাঁদপুরের লক্ষ্মীকুণ্ড গ্রামের শাহজাহান খানের স্বপ্ন বিবর্ণ হয়ে গেছে। 20 বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করে অনেক মুনাফার আশা করেছিলেন তিনি। বিঘা প্রতি খরচ করেছেন 1.5 লাখ টাকারও বেশি। আর এবছর অতিবৃষ্টি, সেই হিসেবে আপনার ফলন প্রোডাকশন কম এবং বাজারও কম। পার বছরে আপনার বিঘা ওই লাখ টাকার উপরে খরচ হয়েছে, কিন্তু এবারটা সেই পরিমাণ বেচা কিনা হয়নি। গেল বছরও ড্রাগন ফল কেজি প্রতি 120 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করেছেন চাষিরা। এবার তা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। আমরা খুব ক্ষতিগ্রস্ত, ফলের দামও কম, আর ফল পচে যাওয়ার কারণে ফল ধরতেছে না, খুব সমস্যার মধ্যে আর কি। আমরা অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের হচ্ছে যে ড্রাগনের ফল পচে যায়, প্লাস ফুল পচে যায়। বর্ষার কারণে ফল সব নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা সব আছে লসের দিকে আছি। ব্যবসায়ীরা বলছেন এবছর ড্রাগন ফলের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অতিরিক্ত বর্ষা, যার কারণে মাল মানসম্মত হয় নাই। উন্নত মানের না হওয়ার কারণে দামও কম আর ফলনও কম হয়েছে। তো যদি এত ঘন বর্ষা না হতো হয়তো আরো ভালো ফলন হতো। কৃষক ও ব্যবসায়ীরা যাই বলুক না কেন, কম টাকায় ড্রাগন ফল কিনতে পেরে খুশি ক্রেতারা। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে যশোরাঞ্চলের 6 জেলায় এবার 2208 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হয়েছে। আগস্ট মাস পর্যন্ত উৎপাদন হয়েছে 56,593 মেট্রিক টন ফলের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্লোবাল ইসলামী ব্যাংক থেকেও 12,000 কোটি টাকা নামে বেনামে ঋণ নেয় এসালম গ্রুপ, যা ব্যাংকটির মোট ঋণের 85% বলে জানিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান নুরুল আমিন। বৃহস্পতিবার একীভূত হওয়ার অংশ হিসেবে শেষ দিন ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। গভর্নরের সাথে অনলাইন বৈঠক শেষে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের যে কোনো সিদ্ধান্তে একমত তারা, তবে একীভূত হবার পক্ষে নয় এসআইবিএল। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, এসআইবিএল থেকে 6,000 কোটি টাকা ঋণ নিয়েছে এসালম গ্রুপ। তারা বলছে সরকারের সহযোগিতা পেলে গ্রাহকের আস্থা ফেরাতে সক্ষম হবে তারা। দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে স্টারলিংকের হাই স্পিড ও লো লেটেন্সি স্যাটেলাইট ইন্টারনেট সেবার অনুমোদিত রিসেলার হয়েছে রবি আজিয়াটা। স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির আওতায় লোকাল প্রায়োরিটি ও গ্লোবাল প্রায়োরিটি ভিত্তিক স্টারলিংকের সেবা আনার পরিকল্পনা করেছে রবি। এটি স্থায়ী ও ভ্রাম্যমাণ উভয় সুবিধা দেবে। উদ্যোগটির মূল লক্ষ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নির্ভরযোগ্য স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দেয়া। রবি তার এন্টারপ্রাইজ সেলস চ্যানেল এবং অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব সেবা দেবে। রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খান। সাংবাদিকতা বিভাগে 4র্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। 4 সন্তানের বাবা শাহরিয়ার মোর্শেদ জানান, নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তিনি। আর ব্যতিক্রমী প্রার্থী পেয়ে খুশি সাধারণ শিক্ষার্থীরা। মুখের চামড়া কিছুটা ভাঁজ পড়েছে, মাথায় চুল কম, দাড়িও পেকে গেছে, এমন একজনকে পাওয়া গেল রাকসু নির্বাচনে। বয়স কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই রুখতে পারেনি 51 বছর বয়সী শাহরিয়ার মোর্শেদ খানকে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এবার রাকসু নির্বাচনে মিডিয়া ও প্রকাশনা পদে মনোনয়নপত্র তুলেছেন। জানান, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চান তিনি। পুনরুদ্ধার করার মানসিকতা তার ভিতর কাজ করে, তো আর সংগ্রামী মানুষগুলোর ভিতর আর সেই কাজটা বেশি করে করে। তো আমি সেই মেন্টালিটিতে চিন্তা ভাবনা নিলাম, এগেইন আই উইল বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি অ্যান্ড এজ উইল নট বি ফ্যাক্ট টু মি।
সিরাজগঞ্জের ছেলে মোর্শেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেও পারিবারিক সীমাবদ্ধতায় তা শেষ করতে পারেননি। নানা চড়াই উচ্চাই পেরিয়ে আবারও শুরু করেন পড়াশোনা। একটা সংগ্রামী মানুষ হিসেবে এখানে আমার একটা ভালো একটা ভূমিকা থাকবে বা আমি একটা অবস্থান তৈরি করতে পারবো। আর সবাই আমাকে চিনেন জানেন ভালোবাসেন, সেই বোধ থেকে ওটা আমি একটা বড় ধরনের একটা আন্তরিক সাপোর্ট মনে করছি এবং অলরেডি সাড়াও পাচ্ছি অনেক। এদিকে নির্বাচন কমিশন বলছে শিক্ষার্থী হয়ে থাকলে যে কেউ প্রার্থী হতে পারেন। রোববার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচারণা। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তার বিষয়টি দেখছি। কাজেই আপনারা কয়েকদিন পরেই দেখবেন যে এই কোশ্চেন আর কেউ করতে পারবেন না। আশা করছি যে আমাদের পুরো ক্যাম্পাসটা যাতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 479টি এবং হল সংসদে 464টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে প্রার্থীরা। নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।